বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই জানেন 25শে এপ্রিল অ্যাডভোকেট তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এখন সময় হাতে কম, সুতরাং সবার জানার আগ্রহ আছে যে এই স্বল্প সময়ে তারা কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে পড়বে। তো এই ক্ষেত্রে আমার কিছু পরামর্শ আছে, আশা করি এগুলো আপনাদের কাজে লাগবে। আমি কয়েকটা বিষয় বলবো, এই অল্প কয়েকদিন আপনার এই বিষয়গুলো বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। প্রথমত আমি যেটা বলবো সেটা হলো যে বিগত বছরগুলোতে যে সকল ধারা থেকে প্রশ্ন এসেছে, শুধু সেই সকল ধারাগুলোর ব্যাখ্যা, উদাহরণ, বিশ্লেষণ এবং ওই সকল ধারা থেকে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে সেইগুলো বেশি বেশি করে সমাধান করুন। এটা হলো প্রথম পরামর্শ। দ্বিতীয় পরামর্শ হলো যে আপনারা সবাই জানেন যে প্রতি বছরই 20টা থেকে 30টা প্রশ্ন সংখ্যামূলক হয়ে থাকে, অর্থাৎ কতদিন বা কত মাসের মধ্যে কোনো আবেদন করতে হবে বা কত টাকা খরচ দিতে হবে ইত্যাদি অনেক, বা কতদিনের মধ্যে আপিল করতে হবে বা কতদিনের মধ্যে রিভিউ করতে হবে বা কতদিনের মধ্যে বা কয়টি কারণে আর্জি প্রত্যাখ্যান হতে পারে বা আদালত কত প্রকার, এই যে বিষয়গুলো এগুলো হলো সংখ্যামূলক প্রশ্ন। এরকম সংখ্যাটাকে উত্তর হিসেবে জানতে চেয়ে প্রশ্ন করা হয়। তো এইরকম প্রত্যেকটা ধারাতে দেখবেন যে সকল ধারাতে এরকম সংখ্যামূলক প্রশ্নগুলো আছে বা সংখ্যার কথা বলা আছে, সেই সকল সংখ্যাগুলো মনে রাখবেন। তো এইটার জন্য খুব বেশি কষ্ট করতে হবে না, কারণ আইন পাঠ বইয়ের প্রত্যেকটা ধারাতে যদি সেখানে সংখ্যার বিষয় উল্লেখ করা থাকে তাহলে সেটা আইন পাঠ বইয়ে সুস্পষ্টভাবে লেখা আছে। একই সাথে আপনারা খেয়াল করবেন প্রত্যেকটা অধ্যায়ের শেষে, প্রত্যেকটা বিষয়ের আলোচনার শেষের দিকে একটা টেবিল আকারে এই সংখ্যামূলক প্রশ্নগুলো সংখ্যাগুলো উল্লেখ করা আছে। যেমন আপনি যদি দেওয়ানি কার্যবিধি পড়েন তাহলে দেওয়ানি কার্যবিধির শেষে দেখবেন, একদম আলোচনার শেষে দেখবেন একটা টেবিল দেওয়া আছে। সেই টেবিলে কোন কারণে মানে একদিকে লেখা আছে কি বিষয়ের এবং আরেকদিকে লেখা আছে কত দিন বা কত মাস বা কত বছর বা কত টাকা, এগুলো উল্লেখ করা আছে। সুতরাং ওই তালিকাটা আপনারা বেশি বেশি করে পড়বেন। একইভাবে দণ্ডবিধির শেষেও দেখবেন, ফৌজদারি কার্যবিধির শেষেও দেখবেন এরকম একটা টেবিলে সংখ্যাগুলো উল্লেখ করা আছে। সো এইগুলো বেশি বেশি করে পড়বেন। এরপরে আমরা আসি যে আপনারা সবাই যারা আইন পাঠ বই পড়েন তারা খেয়াল করে দেখবেন যে আইন পাঠ বইয়ে জেনে রাখা ভালো নামে একটা অংশ আছে। আমি হিসেব করে দেখেছি প্রতি বছরই এই অংশ থেকে, মানে জেনে রাখা ভালো, এই অংশে যে সকল তথ্যগুলো উল্লেখ করা আছে এই সকল তথ্য থেকে 20 থেকে 30টা প্রশ্ন এই অংশে যে সকল তথ্য উল্লেখ করা আছে সেখান থেকে এসে থাকে। সুতরাং এই এখন তো একটা ধারার পূর্ণাঙ্গভাবে পড়াটা কঠিন। আপনি যারা করবেন যে প্রত্যেকটা ধারাতে যেখানে জেনে রাখা ভালো লেখা আছে সেখানে কি কি তথ্য বলা আছে সেগুলো আপনি বেশি করে পড়বেন। যেমন আমি একটা উদাহরণ দিই, ফৌজদারি কার্যবিধির 173 ধারা। এই 173 ধারার আপনার অনেক বিশদ আলোচনা আইন পাঠ বই আছে, কিন্তু এইখান থেকে কোন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা বা যেটা আপনি মাস্ট মনে রাখবেন সেটা জেনে রাখা ভালো। এই 173 ধারার আলোচনার শেষে দেখবেন জেনে রাখা ভালো নামে একটা অংশ দেওয়া আছে, সেখানে উল্লেখ করা আছে। আপনি যদি জেনে রাখা ভালো এই অংশে যে বিষয়গুলো উল্লেখ করা আছে সেইগুলো যদি এখন আপনি বেশি বেশি গুরুত্ব দিয়ে পড়েন, তার মানে আপনি শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়ে পরীক্ষা দিতে যাচ্ছেন এবং এটা আপনার সবচেয়ে কাজে দেবে। এরপরে বিষয় হচ্ছে আমরা একটু বলবো দণ্ডবিধিতে অনেক উদাহরণ আছে। যেমন যদি আমি বলি যে চুরির ক্ষেত্রে 378 নম্বর ধারা, সেখানে দেখবেন অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। অপরাধ হলো বিশ্বাসভঙ্গ বা অসৎ সম্পত্তি আত্মসাৎ, এরকম অনেক অপরাধের ক্ষেত্রে অনেক উদাহরণ দেওয়া আছে। বা আমি যদি বলি অপসহায়তা বা অ্যাবেটমেন্টের যে অধ্যায়টা আছে সেখানে অনেক উদাহরণ দেওয়া আছে। বিগত বছরগুলোতে দেখা গেছে এই সকল উদাহরণগুলো ব্যবহার করে মূলত বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন করা হয়েছে। কিন্তু বিগত 2টা বছরে দেখা গেছে যে এই যে মূল আইনে যে উদাহরণগুলো বলা আছে, যেমন 378 নম্বর ধারাতে যে উদাহরণগুলো বলা আছে সেই উদাহরণটা সরাসরি তুলে না দিয়ে প্রশ্নকর্তা নিজে একটা উদাহরণ দিয়ে বলতেছে এটা কোন ধরনের অপরাধ বা এখানে অপরাধ হবে কিনা। এখন উদাহরণ নতুন করে দিলেও আপনি যদি এই দণ্ডবিধিতে যে সকল উদাহরণগুলো আছে যদি এই উদাহরণগুলো আপনি সঠিকভাবে সমাধান করেন, বুঝে বুঝে সমাধান করেন, তাহলে কিন্তু আপনি নতুন উদাহরণ দিলেও সেটা আপনি পারবেন। এই ক্ষেত্রে বার কাউন্সিলের এই ক্ষেত্রে আইন পাঠ বইটা আপনাকে সবচেয়ে বেশি সহায়তা করবে। কারণ কি আইন পাঠ বইয়ের এই মূল বইয়ে যে সকল উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলোই আইন পাঠ বইয়ে কোশ্চেন আকারে দেওয়া আছে
এবং সেখানে ব্যাখ্যাও লেখা আছে যে কেন, কি কারণে এই উত্তরটা হলো। সুতরাং আইন পাঠ বইয়ে যে সকল আপনার দণ্ডবিধিতে যে সকল উদাহরণগুলো উল্লেখ করা আছে সেই সকল উদাহরণগুলো আপনি গুরুত্ব দিয়ে সমাধান করেন। এরপরে আমরা আসব যে আরেকটা বিষয়, সর্বশেষ যে বিষয়টা বলবো সেটা হলো সুনির্দিষ্ট প্রতিকার আইন, তামাদি আইন, বার কাউন্সিল অর্ডার, সাক্ষ্য আইন। এই আইনগুলো থেকে যে সকল প্রশ্নগুলো হয় আপনাকে খেয়াল করতে হবে এই সকল আইনগুলোর আলোচনার পরিধি কম, কিন্তু এখান থেকে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো যেন আপনার কম ভুল হয়। অপরদিকে ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি এবং দণ্ডবিধি, সেখান থেকে আপনার সেখানে অনেক আলোচনা, ঠিক আছে, কিন্তু সেখান থেকে প্রায় 3টে সাবজেক্ট থেকে 60টা প্রশ্ন আসে। তো এই ক্ষেত্রে আপনি একটা কাট অফ মার্ক ধরে রাখেন যে আপনি 36টা বা এরকম সংখ্যক প্রশ্নের জন্য আপনি উত্তর করতে পারেন। এই ক্ষেত্রে আমি বলবো যে দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি বা দণ্ডবিধিতে আইন পাঠ বইয়ে যে সকল ধারাগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে মার্ক করা হয়েছে শুধুমাত্র সেই সকল ধারাগুলোকে এই সময়ের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে পড়াশোনা করবেন, তাহলে আপনার পড়ার পরিমাণটা এখন কম হয়ে যাবে। আর একটা বিষয়, সর্বশেষ যে বিষয়টা বলবো সেটা হলো যে বার কাউন্সিলের পরীক্ষার এমসিকিউ পরীক্ষার সময়টা 1 ঘন্টা। আপনি যত বেশি কৌশলী হবেন, যত বেশি সময়টাকে কাজে লাগাতে পারবেন, আপনার পাস করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সুতরাং এই বিষয়গুলো বেশি বেশি করে পড়েন, আশা করি আপনারা ফলাফল করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।